এটা হচ্ছে DJI Osmo Pocket 3 যেটার কম্বো এডিশনের বাংলাদেশে প্রাইস প্রায় 70,000 টাকা। আর সিমিলার লুকিং এই ক্যামেরাটার দাম হচ্ছে মাত্র 20,000 টাকা। এই দুইটা দিয়ে সেম কাজই করা যায়। এখন এই 70,000 টাকার কাজ কি আপনি 20,000 টাকা দিয়ে করতে পারবেন কিনা, নাকি এটা নিতান্তই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, এই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। এন্ড আজকে আমরা কথা বলছি SJCam C400 নামক এই ক্যামেরাটা নিয়ে। এটা একটা অ্যাকশন ক্যামেরা, ভ্লগিং ক্যামেরা সহ আরো অনেক কিছু এটাতে আছে। বাট যে প্রাইসটা সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাট এই প্রাইসের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই জানতে হবে। তার আগে ধন্যবাদ জানাই পিসি হাউস বিডিকে আমাদের কাছে এই ক্যামেরাটা পাঠানোর জন্য। আপনারা তাদের কাছে SJCam এর এটা সহ আর অন্যান্য সকল ক্যামেরা, অন্যান্য গ্যাজেট, অ্যাক্সেসরিজ সহ অনেক কিছু পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে তাদের সকল ডিটেল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কারো মনে থাকে এই ক্যামেরাটার যে প্রিভিয়াস ভার্সন মানে SJCam C300 সেটার রিভিউ আমাদের চ্যানেলে আমরা করেছিলাম, সেটার ভালোই প্রশংসা আমরা করেছিলাম। এবার দেখি C400 এ কি কি ইমপ্রুভমেন্ট আছে। শুরুতে আমরা একটু বক্সের কন্টেন্ট দিয়ে স্টার্ট করতে চাই। বক্সের ভেতরে আপনারা অ্যাকচুয়াল ক্যামেরাটা পেয়ে যাবেন। এটা একটা অ্যাকশন ক্যামেরা সাইজের ক্যামেরা, বাট খুবই লাইট ওয়েট, মাত্র 54 গ্রাম হচ্ছে এটার ওজন, তাও মেমোরি কার্ডটা সহ। এবং সাথে আপনারা এরকম এক্সট্রা একটা গ্রিপ পেয়ে যাবেন যেটা একটা এক্সট্রা ডিসপ্লে এবং ব্যাটারি প্রোভাইড করে, এবং এই দুইটাকে আপনি একসাথে অ্যাটাচও করে ফেলতে পারবেন USB-C এর মাধ্যমে। তখনই কিন্তু এটার ফর্ম ফ্যাক্টর অনেকটাই DJI Pocket 3 এর মতো হয়ে যায়। বা DJI Pocket 3 থেকে এটা ডিফারেন্ট হচ্ছে এইটাতে কোনো ফিজিক্যাল গিম্বল নাই যেটা DJI-তে আছে, বাট এটাতে ডিজিটাল স্টেবিলাইজেশন আছে যেটা আমরা চেক করব। সেই সাথে বক্সের ভেতরে ওয়াটারপ্রুফ কেস থেকে শুরু করে এই ক্যামেরার যত ধরনের অ্যাক্সেসরিজ দরকার পড়বে সব ধরনের মাউন্টিং অ্যাক্সেসরি দেওয়া হয়েছে, যেটা GoPro বা অন্য কোনো ব্র্যান্ডের কিনতে গেলে আপনাদের হয়তো 5-10 হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যেত। তার মানে আপনি যেই ধরনের ভিডিও করেন, বাইকিং হোক কিংবা ব্লগিং হোক, আন্ডার ওয়াটার ব্লগ হোক, সবকিছুই এই অ্যাক্সেসরিজ দিয়ে কভার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, গ্লোবালি আপনারা শুধুমাত্র এই ক্যামেরাটাও কিনতে পারবেন এই হ্যান্ডহেল্ড যে ব্যাটারি প্যাক আছে সেটা ছাড়া, যদিও বাংলাদেশে এটা অ্যাভেলেবল না। এবং আমার মনে হয় এই হ্যান্ডহেল্ডটা ছাড়া এই ক্যামেরার এক্সপিরিয়েন্স অত ভালো হবে না। সো আমি রিকমেন্ড করবো আপনারা যদি কিনেন তাহলে এই হ্যান্ডহেল্ড ব্যাটারি প্যাকটা সহই কিনবেন। স্পিকিং অফ ব্যাটারি প্যাক, এটা কিন্তু শুধুমাত্র যে ব্যাটারি প্যাক হিসেবে কাজ করবে ব্যাপারটা সেরকম না। এটা একে তো আপনার একটা হ্যান্ডহেল্ড গ্রিপ হিসেবে কাজ করবে, পাশাপাশি এটাতে বড় সড়ো একটা ডিসপ্লে আছে। এটা হচ্ছে 2.29 ইঞ্চির একটা ডিসপ্লে। অ্যান্ড ইন্টারেস্টিংলি এক্স্যাক্টলি DJI Pocket 3 এর মতো এই ডিসপ্লেটাকেও রোটেট করা যায়, এবং এই রোটেশনের সাথে একটা সুইচ আছে। তার মানে আপনি যখন এটা রোটেট করবেন ক্যামেরাটা অন এবং অফ হবে। সেই সাথে অ্যাকচুয়াল যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটাতেও কিন্তু একটা ডিসপ্লে আছে। সো আপনি চাইলেই কিন্তু এই ক্যামেরাটাকে ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবেন। আর এই ক্যামেরা এবং এই হ্যান্ডহেল্ড গ্রিপ এই দুইটা USB-C এর মাধ্যমে ফিজিক্যালি কানেক্ট করতে পারবেন, বা এটা ওয়্যারলেসলিও কানেক্টেড থাকে। ফর এক্সাম্পল, আমার এই হাতে এখন হ্যান্ডহেল্ড গ্রিপটা আছে যেখানে বড় ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছি, আর আমার ডান হাতে আছে ক্যামেরাটা। সো আমি যখনই ক্যামেরাটাকে ঘোরাচ্ছি তখন কিন্তু সেটার ফিড আমি এখানে দেখতে পাচ্ছি। যদিও এই ওয়্যারলেস ফিডের মধ্যে ভালোই একটা ডিলে আছে, পাশাপাশি খুব বেশি দূরে নিয়ে গেলে এটা কাজ করে না। একদম লাইন অফ সাইট মেনটেন করে হয়তো বা আপনি 10-15 ফিট একটু দূরে যেতে পারবেন, এর বেশি গেলেই কিন্তু সিগন্যাল ছেড়ে দেয়। তবে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই গ্রিপের সাথে ক্যামেরার যে কানেক্টিভিটিটা, এটা খুবই সিমলেস ছিল, এবং হঠাৎ করে কেউ দেখলে বুঝবেও না যে এটা আলাদাভাবে লাগানো হয়েছে। তার মানে এটা ডিজাইনটা খুবই সুন্দর। সেই সাথে এটাকে খোলার জন্য এখানে একটা লকিং মেকানিজম আছে। তার মানে এটা একবার লাগানোর পরে আপনার ঝাঁকিতে কিংবা অ্যাক্সিডেন্টালি খুলে পড়ে যাবে এরকম কোনো চান্সেস নাই। বাই দ্য ওয়ে, এই ক্যামেরাটা দিয়ে আপনারা যেরকম হরাইজন্টাল ভিডিও করতে পারবেন 16:9 অ্যাসপেক্ট রেশিওতে, পাশাপাশি আপনারা 9:16 রেশিওতে ভার্টিক্যাল ভিডিও করতে পারবেন। জাস্ট ডিসপ্লেটাকে যখন আপনারা ভার্টিক্যাল করবেন তখন এখানে কন্টিনিউ শুটিং এর একটা অপশন আসে, যেটা DJI-তেও আছে। এটাতে ক্লিক করলে আপনি ভার্টিক্যালি শুটিং এর অপশন পেয়ে যাবেন। তবে এটা যে দুইটা ডিসপ্লে আছে, মানে অ্যাকচুয়াল ক্যামেরাতে একটা এবং গ্রিপে একটা, এই দুইটা ডিসপ্লে একসাথে ইউজ করা যায় না, যে কোনো একটা ইউজ করতে হবে। এবং আপনি যে ডিসপ্লেটা ইউজ করতে চান সেটাতে টাচ করে জাস্ট নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আপনি যে ডিসপ্লেতে টাচ করবেন সেটাই অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এটা বেশ কনভিনিয়েন্ট ছিল। তবে অ্যাকচুয়াল ক্যামেরা যে ডিসপ্লেটা এটা কিন্তু সাইজে একটু ছোট, 1.3 ইঞ্চ। এটাতে আপনি ফ্রেমিং করতে পারবেন ঠিকঠাক মতো, এর বাইরে এটার সেটিং চেঞ্জ করা সবকিছুই করতে পারবেন। ফুল কন্ট্রোল আছে এটাতে, জাস্ট সাইজটা একটু ছোট। আর অ্যাকচুয়াল ক্যামেরার বডিতে একটাই বাটন আছে, সেই বাটনের মধ্যে একটা লাইট ইন্ডিকেটরও আছে। এই বাটনটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, ক্যামেরাটাকে অন অফও করতে পারবেন। আর যে গ্রিপটা আছে সেটাতে দুইটা বাটন আছে, একটা বড় সড়ো রেড কালারের সার্কেল যুক্ত বাটন যেটা দিয়ে রেকর্ড করতে পারবেন। তার পাশেই একটা ছোট্ট অন অফ বাটন আছে যেটাতে প্রেস করে ধরে রেখে আপনি ক্যামেরাটাকে অন বা অফ করতে পারবেন যদি আপনি ওই রোটেট করে অফ না করতে চান। এই বাটনগুলোর নিচে ছোট্ট একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে, এবং গ্রিপের মধ্যে একটা USB-C পোর্ট আছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এবং একদমই নিচের দিকে একটা 1/4 ইঞ্চ থ্রেড আছে যেটার মাধ্যমে আপনি চাইলেই ট্রাইপডে এটা মাউন্ট করতে পারবেন। এছাড়া অ্যাকচুয়াল ক্যামেরাটার নিচেও কিন্তু একটা USB-C পোর্ট আছে যেটা দিয়ে আপনি গ্রিপের সাথে কানেক্ট করতে পারবেন, বা ইন্ডিভিজুয়ালি ক্যামেরাটা ইউজ করতে চাইলে সেটাকে আলাদাভাবে USB-C দিয়ে চার্জ করতে পারবেন। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, আপনারা যদি ডেটা ট্রান্সফার করতে চান এটা থেকে, তাহলে এই গ্রিপটা দিয়ে কিন্তু হবে না। গ্রিপটা শুধুমাত্র পাওয়ার ডেলিভারি করে। যদি আপনি কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করতে চান তাহলে অ্যাকচুয়াল যে ক্যামেরাটা সেটার USB-C পোর্টটা ইউজ করতে হবে। আর এই ক্যামেরাটার একদম উপরের দিকে মাইক্রোফোন আছে। হ্যান্ডহেল্ড
হ্যান্ডহেল্ড গ্রিপ যেটা সেখানে কিন্তু কোনো মাইক্রোফোন নাই, অ্যাকচুয়াল ক্যামেরার বডিতে উপরের দিকে দেওয়া হয়েছে। আমরা সাউন্ড কোয়ালিটিটা একটু পরেই দেখব। অলরাইট, অনেক হলো এটার ফিজিক্যাল ওভারভিউ। এইবার চলে আসি এটার অ্যাকচুয়াল ভিডিও কোয়ালিটিতে, যেটা একটা ক্যামেরার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। না, আমরা একটু হার্ডওয়্যারটা নিয়ে কথা বলি। সো এটাতে যে সেন্সর ইউজ করা হয়েছে এটা হচ্ছে 1/2.8 ইঞ্চির একটা সিমোস সেন্সর, এবং এই সেম সাইজের সেন্সর কিন্তু আমরা C300 মানে এটার প্রিভিয়াস ভার্সনেও দেখেছি। আমার এক্সপেকটেশন ছিল এইবার সেন্সরটা চেঞ্জ করবে, একটু বেটার লার্জার একটু সেন্সর দিবে, সেটা হয় নাই। এবং এটার অ্যাপারচার হচ্ছে f2.0, এবং এটাতে 154 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা বেশ ওয়াইড একটা ফিল্ড অফ ভিউ। নাও এটাতে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ রেকর্ড করতে পারবেন। এই সেম জিনিসটা আমরা আগে C300 এও দেখেছি, এবং 2K তে আপ টু 60 FPS এ রেকর্ড করা যায়। আর 1080 তে সর্বোচ্চ আপনারা 120 FPS এ রেকর্ড করতে পারবেন স্লো মোশনের জন্য। তার মানে ভিডিও স্পেকে তেমন মেজর কোনো ডিফারেন্স নাই। আর অ্যাকচুয়াল ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, তাহলে C300 এবং C400 এর মধ্যে ভার্চুয়ালি কোনো ডিফারেন্স নাই, যদিও এই রেফারেন্সটা খুব একটা রিলেভেন্ট না, কারণ এই ক্যামেরাটা যদি আপনি কিনেন তাহলে এখন কিরকম আছে সেটা আপনি হয়তো বা জানতে চাইবেন। প্রথমে এটা দিয়ে আমরা ভ্লগ টেস্ট করেছি। সো এটার যে ফিল্ড অফ ভিউ সেটা মোর দেন এনাফ ছিল, এবং আপনি যখন এই গ্রিপটা সহ হাতে ধরবেন তখন খুব কমফোর্টেবলি ধরে আপনি ভ্লগ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমরা বেশিরভাগ সময় 4K 30 FPS এ রেকর্ড করেছি এটা দিয়ে, এবং সেটার কোয়ালিটি আমাদের কাছে সো মনে হয়েছে। লাইক 2025 এ এসে আসলে 4K 30 FPS এর কোয়ালিটি আর একটু বেটার আমরা এক্সপেক্ট করেছিলাম, কারণ C300 যে সময় লঞ্চ হয়েছিল সেই সময়ের জন্য সেটা ঠিক ছিল, বাট এখন মনে হয় আর একটু বেটার ভিডিও কোয়ালিটি এটা দিতে পারতো। তবে এই ক্যামেরার স্ট্যাবিলাইজেশনটা আমার কাছে ভালো লেগেছে। এটাতে 6 অ্যাক্সিস ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন বা EIS আছে, যেটা বেশ ভালোভাবেই কাজ করে। দুইটা মোড আছে, একটা হচ্ছে হরাইজন স্টেডি স্ট্যাবিলাইজেশন, আরেকটা হচ্ছে জাস্ট রেগুলার স্ট্যাবিলাইজেশন। সো হরাইজন স্টেডি যদি এনাবল করেন তাহলে এই ক্যামেরাটা অনেকটাই ক্রপ হয়ে যায় এবং অনেক টাইট হয়ে যায়। হরাইজন স্টেডি অন করে আপনি ভ্লগ করতে গেলে দেখবেন আপনার মাথা কিছুটা কেটে যাচ্ছে। আর রেগুলার স্ট্যাবিলাইজেশন মোড যদি এনাবল করেন তাহলে এইটা মোটামুটি ওয়াইড থাকে, তখন আপনি খুব ইজিলি ধরে ভ্লগ করতে পারবেন। তবে এই দুইটা মোডের মধ্যে স্ট্যাবিলাইজেশনের ডিফারেন্সটা খুব একটা মেজর না। আমরা হরাইজন স্টেডি অন করেও দেখেছি, আবার রেগুলার মোডেও দেখেছি, খুব একটা বেশি না। তবে আপনি যদি এটার 154 ডিগ্রি ওয়াইড ফিল্ড অফ ভিউ ইউজ করতে চান তাহলে সব ধরনের স্ট্যাবিলাইজেশন বন্ধ করতে হবে, পাশাপাশি ডিস্টরশন কারেকশন একটা সেটিং আছে সেটাও অফ করতে হবে। তাহলে আপনি তিনটা মোড পেয়ে যাবেন। একটা হচ্ছে ওয়াইড, যেটা 154 ডিগ্রি দিবে, এরপরে ন্যারো আরেকটা আছে, আর একটা আছে হচ্ছে মিডিয়াম। আর আপনি যদি স্ট্যাবিলাইজেশন অন করে দেন তারপরে এটা ওয়াইড মোডেই থাকবে, কিন্তু তখন 154 হয় না, সামান্য একটুখানি ক্রপ হয়। আর আমরা সবসময় এটার যে অটো মোড আছে সেই মোডেই ভিডিও করেছি। আপনি চাইলেই এটার যে সেটিংগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন, এক্সপোজার একটু কম বেশি করে নিজের মতো করে সেটিংটা সেট করে নিয়ে নিতে পারবেন। তবে আমার কাছে অটো মোডেই ভালো লেগেছে, এবং এটা শার্পনেস, স্যাচুরেশন এগুলোও কন্ট্রোল করে আপনি যদি চান তাহলে কিছুটা নিজের মতো করে কালার প্রোফাইল চুজ করে নিতে পারবেন আর কি। বাট এটাতে কিন্তু আপনি লক প্রোফাইল বা অ্যাডভান্স যত কালার প্রোফাইল আছে সেগুলো পাবেন না। এখানে লোগো ওয়াটারমার্কের একটা অপশন আছে, আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখছেন, এটা চাইলে আপনি অফ করে নিতে পারবেন। এর বাইরে 3টা স্টেজে বিটরেটও কন্ট্রোল করতে পারবেন, হাই, মিডিয়াম এবং লো। আমরা সবসময় হাই বিটরেটেই করেছি বেস্ট কোয়ালিটিটা দেখার জন্য। এর বাইরে এটাতে প্রি রেকর্ডিং এর অপশন আছে, আপনারা চাইলে অ্যাকচুয়াল ক্যামেরাটাকে শুধুমাত্র ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং এটা ভালো একটা ফিচার, বেশ ওয়াইড ফিল্ড অফ ভিউ আপনাকে দিবে। আর এটা লো লাইটের ভিডিও কোয়ালিটি খুব একটা বেশি ভালো ছিল না, আমরা একদম লো লাইটে ভিডিও করে দেখেছি। আপনি যদি রাতে ভ্লগ করেন তাহলে এই ক্যামেরাটা আপনার জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। আর রেগুলার ভিডিওর পাশাপাশি এটাতে কিন্তু স্লো মোশন আছে, আপনারা সর্বোচ্চ 1080 120 FPS এ স্লো মোশন করতে পারবেন। আর 720 তে গেলে 8x স্লো মোশন করা যায়, তবে সেটার কোয়ালিটি একদমই ইউজেবল না। 1080 তেও আপনারা যখন স্লো মোশন করবেন 120 FPS এ তখন কিন্তু বিটরেট অনেকাংশেই কমে যায়, যার ফলে রেগুলার ভিডিও থেকে স্লো মোশনের যে কোয়ালিটি সেটা অনেকটাই ড্রপ করে। স্লো মোশনের বাইরে বিল্ট ইন টাইম ল্যাপসেরও অপশন আছে এটাতে। আর এই মোডগুলোতে সুইচ করতে হলে স্ক্রিনের নিচের দিকে হোম বাটন আছে, যেটাতে প্রেস করে আপনি হচ্ছে সব ধরনের মোড এখানে পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি জাস্ট হোম স্ক্রিনে লেফট এবং রাইট সোয়াইপ করেন তাহলে ছবি এবং ভিডিও মোডে সুইচ হবে। তবে আপনি ভিডিও মোডে লাস্ট যে মোড রেখেছেন, তার মানে রেগুলার ভিডিও, স্লো মোশন বা টাইম ল্যাপস, সেই মোডটা এবং ছবি মোডের মধ্যে যা সুইচ হবে। স্পিকিং অফ ছবি বা ফটোজ মোড, এটাতে আপনারা সর্বোচ্চ 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। ছবির কোয়ালিটি ঠিকঠাক ছিল, যদিও এই ধরনের ক্যামেরা দিয়ে বেশিরভাগ মানুষই ছবি তুলবে না, বাট ইমার্জেন্সি কেসে আপনি চাইলে ছবি তুলতে পারবেন, কোয়ালিটি ঠিকঠাক ছিল। এর বাইরে এই ক্যামেরার ইউআইটা নিয়ে আমার বেশ কিছু কথা বলার আছে। প্রথমেই এটার ইউআইটা আমি ভেবেছিলাম আরেকটু অপটিমাইজড হবে, অপটিমাইজেশনের বেশ কিছু ঘাটতি আমরা খেয়াল করেছি। যেমন ক্যামেরাটা অন হইতে সময় লাগে অনেকক্ষণ, সেই সাথে রেকর্ড বাটন প্রেস করলে অলমোস্ট 2 সেকেন্ড পরে গিয়ে রেকর্ডিং শুরু হয়। যদিও প্রি রেকর্ডিং এর অপশন আছে, যেটাতে আপনার কন্টিনিউয়াসলি রেকর্ড হইতে থাকবে, আপনি যখন প্রেস করবেন তার কিছুক্ষণ আগে থেকে রেকর্ডিং শুরু হবে, বাট এই ইউআইটা আরেকটু বেশি আমার মনে হয় স্মুথ বা রেসপন্সিভ করা উচিত ছিল। সেই সাথে আপনি উপর থেকে নিচে যখন সোয়াইপ করবেন তখন যে অপশনগুলো আসবে, এখান থেকে একটা অপশন হচ্ছে আপনার ভিডিও যেগুলো করেছেন সেগুলো দেখার। সো সেখানে ক্লিক করে আপনি যখন ভেতরে ঢুকবেন তখনও এই স্ক্রিনটা আসতে অনেকক্ষণ ধরে লোড হইতে থাকে। আর একটা খুব উইয়ার্ড জিনিস খেয়াল করলাম, এটার যে গ্রিপ আছে, গ্রিপের যে ডিসপ্লেটা, এটাতে ইউআই এর যে অ্যানিমেশন এবং অ্যাকচুয়াল ক্যামেরার ডিসপ্লেতে যে অ্যানিমেশন, এই দুইটা সেম না।
ডিফারেন্ট। তার মানে এই গ্রিপের মধ্যে মনে হয় ডিফারেন্ট কোনো সফটওয়্যার তারা ব্যবহার করেছে, যার ফলে এটা কিন্তু ডিফারেন্ট। যদিও এই ইউআই এর রেসপন্সিভনেসটা আপনি অ্যাকচুয়াল ক্যামেরার ডিসপ্লেতে একটু বেটার পাবেন, পুরাপুরি না, সামান্য একটু বেটার। এবং এটা যেহেতু গ্রিপের সাথে কানেক্ট হয়েছে, যে কারণে হয়তো বা ইউআইতে কিছুটা ল্যাগ আছে, বাট সেটা আমার মনে হয় আরও ফিক্স করা যেত, গ্রিপের মধ্যেও ফিক্স করা যেত, অ্যাকচুয়াল ক্যামেরাতেও আরেকটু স্ন্যাপি বা আরেকটু বেটার করা যেত। মাঝে মধ্যে টাচ করলেও 1-2 বার টাচ করার পরে কাজ করছে, এটা যদিও সবসময় হয় না, ক্ষেত্র বিশেষে এই ধরনের বদারসাম কিছু জিনিস আমি খেয়াল করেছি। এটার রেকর্ডিং কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ক্লোজ প্রক্সিমিটিতে রাখলে খুবই ভালো মানের অডিও আপনি পাবেন। এবং আমরা যখন অডিওটা রেকর্ড করেছি তখন এটা ডি নয়েজ একটা মোড আছে, নয়েজ রিডাকশন মোড, সেটা এনাবল করা ছিল। এনাবল করা থাকলে ভালোই এটা রেকর্ড করতে পারে। বাট যদি আপনি খুবই উইন্ডি কন্ডিশনে রেকর্ড করতে চান তখন কিন্তু ভালো একটা অডিও রেকর্ড করতে পারে না, তার মানে তখন প্রচুর পরিমাণে উইন্ড নয়েজ এটা ক্যাপচার করে। এবং এটার সাথে কোনো ডেড ক্যাট বা ফোমও দেওয়া নাই, যেটা দেওয়া থাকলে হয়তো বা এই উইন্ড রিডাকশনটা আরেকটু বেটার হতো। তবে সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এটাতে কোনো এক্সটার্নাল মাইক্রোফোন কানেক্ট করার অপশন নাই, এখানে কোনো 3.5 মিলিমিটার পোর্ট তো নাই, এটার যে ইউএসবি-সি পোর্টটা আছে সেটা শুধুমাত্র ডেটা ট্রান্সফার এবং চার্জিং এর জন্য ইউজ হয়। আমার মনে হয় এটাতে ব্লুটুথ কিংবা ফিজিক্যালি কোনোভাবে এক্সটার্নাল মাইক কানেক্ট করার অপশন দিয়ে দিলে খুবই ভালো হতো। এইবার আসি ব্যাটারি ব্যাকআপে। সো এটার যে অ্যাকচুয়াল ক্যামেরাটা, যেটাকে C400 পকেট বলে, মানে অ্যাকচুয়াল যে ক্যামেরাটা গ্রিপ ছাড়া, এটার নাম হচ্ছে C400 পকেট। এইটার মধ্যে 1250 mAh ব্যাটারি আছে এবং এই ব্যাটারি দিয়ে এসডিকেএম ক্লেম করছে আপনি 2 ঘন্টা 52 মিনিট কন্টিনিউয়াস রেকর্ড করতে পারবেন। এটা ডেফিনেটলি তারা তাদের ল্যাবের একদম পারফেক্ট এনভায়রনমেন্টে কন্টিনিউয়াস জাস্ট একবার রেকর্ড দিয়ে ছেড়ে দিছে, তারপরে হয়তো তারা এই রেজাল্টটা পেয়েছে। আমাদের রিয়েল লাইফ টেস্টে কিন্তু এত ব্যাটারি ব্যাকআপ আমরা পাই নাই। 2 ঘন্টা 52 মিনিটের মধ্যে আমাদের টেস্টে যতটুকু আমরা ধারণা করতে পারছি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো রেকর্ডিং টাইম আপনি পাবেন। তবে এটাও ডিপেন্ড করে আপনার ইউজের কন্ডিশনের উপর, আপনি কি হেভি টেম্পারেচারে ব্যবহার করছেন কিনা, কতবার রেকর্ড অন আর অফ করতেছেন, ক্যামেরা কতবার অন অফ করতেছেন, এবং এটা কোন মোডে আপনি করতেছেন রেকর্ড, সেই সাথে বিটরেট কতটুকু আছে, এরকম অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু ড্রাস্টিক্যালি এটার ব্যাটারি ব্যাকআপ কম বেশি হতে পারে। তবে এটা যে গ্রিপটা আছে এটাতে 3000 mAh আলাদা ব্যাটারি আছে এবং এটাকে যখন আপনি কানেক্ট করে ফেলবেন তখন এসডিকেএম ক্লেম করছে এটা দিয়ে 7 ঘন্টার মতো রেকর্ডিং টাইম আপনারা পাবেন। ডেফিনেটলি 7 ঘন্টা হয়তো আপনি পাবেন না, বাট 5 থেকে 6 ঘন্টা আপনি শিওর ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে পাবেন। এবং এটা 4K 30 FPS এর রেজাল্টের কথা বলতেছি। যদি আপনি 1080 তে রেকর্ড করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু স্লাইটলি বেশি আপনি পাবেন। সো যদি হ্যান্ডহেল্ড গ্রিপ সহ কিনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় আপনার টেনশন করার কোনো রিজন থাকবে না। ওকে, এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে। সো এই ক্যামেরাটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 19,800 টাকা, এই সব কিছু একসাথে সহ কম্বো প্যাক কমপ্লিট, যেটা আপনারা পিসি হাউস বিডি থেকে কিনতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর আমি ফাইনালি যদি কমেন্ট করি তাহলে ডেফিনেটলি আপনি যদি ওই 70,000 টাকার ক্যামেরার সাথে কম্পেয়ার করেন তাহলে এইটার 20,000 টাকায় যা যা আপনি পাচ্ছেন সেটাকে অবশ্যই ওর্থ ইট বলতে হবে, গুড ভ্যালু ফর মানি বলতে হবে। তবে যেই জায়গাটাতে আমার কমপ্লেন সেটা হচ্ছে C300 থেকে C400 এ ইমপ্রুভমেন্ট কিন্তু ভার্চুয়ালি নাই বললেই চলে। ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, ফর্ম ফ্যাক্টর বা অন্যান্য বিষয়গুলোতে মেজর ইমপ্রুভমেন্ট আছে, এই হ্যান্ডহেল্ড গ্রিপ এবং বড় ডিসপ্লের ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলো দুর্দান্ত ডেফিনেটলি বলতেই হবে। বাট ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ হওয়া দরকার ছিল। এই একটা সিঙ্গেল জায়গাতে এই ক্যামেরাটা মার খেয়ে যাচ্ছে। আমার মনে হয় আরেকটু বড় সেন্সর বা আরেকটু বেটার কোয়ালিটি যদি এটাতে দেওয়া হতো তাহলে আমার কাছে এইটা একদম পুরাপুরি DJI কিলার মনে হতো। এখন DJI কিলার হয় নাই, জাস্ট DJI এর আশেপাশে আছে বলতে পারেন, বাট DJI কিলার মোটেও এই ক্যামেরাটা না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।